মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার অষ্টনবতী পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম দ্রোণাচার্যের শিষ্যেরা অস্ত্র প্রদর্শনীতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। প্রদর্শনীর শেষের দিকে ছিল ভীম এবং দুর্যোধনের গদাযুদ্ধ প্রদর্শনী, এবং একেবারে শেষ আইটেম হিসেবে ছিল অর্জুনের অস্ত্রবিদ্যার প্রমাণ রাখা। অর্জুন নিজের ধনুর্বিদ্যার কৌশল দেখানোর সাথে সাথে অসিযুদ্ধ এবং গদাযুদ্ধের কৌশলও প্রদর্শন করলেন। দর্শকেরা যখন একেবারে অভিভূত এবং প্রদর্শনীর উত্তেজনা এবং বাদ্য যখন স্তিমিত হয়ে আসছে, ঠিক সেই সময়ে প্রদর্শন মঞ্চের দ্বারপ্রান্তে এক কঠিন হাততালির শব্দ শোনা গেল। সবার দৃষ্টি অর্জুনকে ছেড়ে দ্বারপ্রান্তে পতিত হল। কেউ বলল, আরে পাথর ফাটাচ্ছে নাকি? কেউ বলল, ভূমিকম্প হচ্ছে যেন। অর্জুনের অস্ত্র প্রদর্শনীর শেষ মুহূর্তে দ্রোণাচার্য তাঁর কাছাকাছি এসে দাঁড়িয়েছিলেন। দ্বারপ্রান্তে আগন্তুকের বাহুস্ফোটনের সঙ্গে সঙ্গে 5 ভাই পাণ্ডব দ্রোণাচার্যকে ঘিরে দাঁড়িয়ে পড়লেন। তাঁদেরও সকলের চোখ দ্বারপ্রান্তে। অর্জুনের অস্ত্র প্রদর্শনীর কৌশলে রঙ্গমঞ্চের সমস্ত সাধারণ জনেরা যতই আমোদ লাভ করুন, ব্যাপারটা কুরু ভাইদের শ্রেষ্ঠ দুর্যোধনের কাছে মোটেই সুখের ছিল না। মুহূর্তে মুহূর্তে তাঁকে যন্ত্রণা দিচ্ছিল পরপক্ষের এই অসাধারণ উন্নতি। ঠিক এই রকম একটা সময়ে অর্জুনের প্রতি তাচ্ছিল্যসূচক হাততালি শুনে দুর্যোধন দর্শকাসন ছেড়ে উঠে দাঁড়ালেন তার 100 ভাই এবং গুরুপুত্র অশ্বত্থামা। দুর্যোধন সবাইকে নিয়ে সেই রঙ্গমঞ্চের দ্বারপ্রান্তে এসে মহাবীর আগন্তুককে স্বাগত জানালেন। দুর্যোধন তার পুরাতন বন্ধুকে চিনতে পেরেছেন। ছোটবেলায় অস্ত্র শিক্ষার সময় থেকে দুর্যোধন এই আগন্তুককে পছন্দ করার একটাই হেতু, পাণ্ডব অর্জুনকে হেনস্থা করার ব্যাপারে তিনি দুর্যোধনের সঙ্গে একাত্মক ব্যবহার করেছেন চিরকাল। 100 ভাই মিলে দুর্যোধন যখন আগন্তুককে ঘিরে দাঁড়িয়ে অভ্যর্থনা জানালেন, তখন তাকে দেখতে লাগছিল দেবতাদের দ্বারা পরিবৃত ইন্দ্র যেন। অর্জুনকে হত্যা করার আকাঙ্ক্ষা নিয়ে গুরু দ্রোণাচার্যের কাছে ব্রহ্মাস্ত্র লাভে ব্যর্থ হয়ে তিনি আশ্রম ছেড়ে চলে গিয়েছিলেন সোজা মহেন্দ্র পর্বতে, যেখানে আছেন পরশুরাম, যিনি 21 বার ক্ষত্রিয় নিধন করেছিলেন নির্বিচারে। কিন্তু পরশুরাম শুধুমাত্র ব্রাহ্মণদের অস্ত্র শিক্ষা দেন। কর্ণ পরশুরামের পায়ে মাথা ঠেকিয়ে বললেন, আমি ভার্গব গোত্রের ব্রাহ্মণ, আপনার কাছে অস্ত্র শিক্ষা করতে চাই। পরশুরাম নিজে ভৃগুবংশীয় জাতক, তিনি নিজে ভার্গব, কাজে এতদিন পর একটি ভার্গব ব্রাহ্মণ তাঁর কাছে বিদ্যা শিখতে আসায় তিনি খুশিই হলেন। শিষ্যপুত্রের সমান এই যুক্তিতে কর্ণ নিজেকে পরশুরামের গোত্রের বলে পরিচয় দিয়ে শিক্ষা গ্রহণ শুরু করলেন। তবে কিনা শিষ্যত্ব পাওয়ার পর নিজেকে পুত্রের সমান ভাবা আর আগেই পুত্রের সমান বলে পরিচয় দেওয়া দুটো মোটেই এক নয়। অবশ্য কর্ণের প্রতি মায়ায় আমরা যুক্তিটা মেনে নিতেই পারতাম, তবে কিনা ছোটবেলা থেকেই অর্জুনের প্রতি কর্ণের অস্বাভাবিক বিদ্বেষটাও মনে রাখতে হবে। দুর্যোধনের প্ররোচনায় অস্ত্রশিক্ষা শুরু থেকে অর্জুনের প্রতি প্রতিদ্বন্দ্বিতা ছিল কর্ণের। না হলে দুজনেরই অস্ত্রশিক্ষা যখন সম্পন্ন হয়নি, তখনই কর্ণ অর্জুনকে হত্যা করার জন্য ব্রহ্মাস্ত্র চাইতে গেছেন গুরু দ্রোণাচার্যের কাছে। যাই হোক, মহেন্দ্র পর্বতে কর্ণের অস্ত্রশিক্ষা তো শুরু হলো। অর্জুনের সঙ্গে তুলনায় যাই হন না কেন, কর্ণ মানুষটাও তো কম বড় যোদ্ধা নন। অতএব মহেন্দ্র পর্বতে থাকতে থাকতে অনেক দেবতা, গন্ধর্ব, যক্ষ, রাক্ষসের সঙ্গে কর্ণের বন্ধুত্ব হয়ে গেল। ভৃগুশ্রেষ্ঠ পরশুরামের কাছে অস্ত্রশিক্ষার পাঠ নিচ্ছেন, আর দিন রাত খোলা তরবারি আর ধনুকবাণ নিয়ে ঘুরে বেড়াতে আর যেখানে সেখানে লক্ষ্যভেদ অনুশীলন করার ফলে একদিন নিজেরই অজ্ঞাতে কর্ণ এক গভীর অন্যায় করে ফেললেন। সমুদ্রের তীর ঘেঁষা এক অরণ্যভূমিতে ছিল এক আরণ্যক মুনির আশ্রম। ব্রাহ্মণ মুনি অগ্নিহোত্র করতে বসেছেন আশ্রমের বাইরে, আর তার হোম ধেনুটি কাছেই চড়ে বেড়াচ্ছিল। কর্ণ অতশত খেয়াল না করেই কোন অজানা পশুর নড়াচড়া দেখে একটি বাণ মুক্ত করলেন। ধেনুটি মারা পড়ল এবং কর্ণ প্রমাদ গণে ব্রাহ্মণের পায়ে পড়লেন। সেকালের দিনের এক অযাচিত বৃত্তি ব্রাহ্মণ একা বনে বাসা বেঁধে থাকেন। তার কাছে এই একটি দুগ্ধবতী গাভীই ছিল জীবন ধারণের একমাত্র উপায়। কাজে সে ক্ষতি তো আছেই, তারপর বৈদিক এবং বৈদিকোত্তর যুগে দুগ্ধবতী গাভী জীবন ধারণের উপায় ছিল। তাই গোহত্যা ভয়ঙ্কর পাপ বলে গণ্য হতো। ব্রাহ্মণ কর্ণের ক্ষমা প্রার্থনায় মোটেই প্রসন্ন হলেন না।
তিনি অভিশাপ দিলেন, তুই যার সঙ্গে প্রতিস্পর্ধা করে দিনরাতেই অস্ত্রাভ্যাস করে যাচ্ছিস, তার সঙ্গে শেষ যুদ্ধ করার সময় তোর রথের চাকা বসে যাবে মাটিতে। সেই মরণ যুদ্ধে তোর শত্রুই তোকে বধ করবে। মহাভারতের কথা অমৃত সমান। প্রবীর চ্যাটার্জি বলে, শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধু কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। আসলে কর্ণের ভাগ্যটাও খুব খারাপ। শুধুমাত্র পুরুষকারে একটি মানুষ বহুদূর যেতে পারে বটে, তবে ভাগ্য সহায় থাকলে আরও উন্নতি ঘটে। কর্ণের ভাগ্য সব সময় তাঁর সঙ্গে প্রতারণা করেছে। এমনকি গুরু পরশুরামের আশ্রমেও তাঁর শেষ রক্ষা হলো না। কর্ণের আপন বাহুবীর্যে গুরু সেবা এবং সমদমের চেষ্টা দেখে গুরু পরশুরাম যথেষ্টই সন্তুষ্ট হয়েছিলেন। তিনি খুশি হয়ে কর্ণের বহু কামিত সেই ব্রহ্মাস্ত্র ক্ষেপণের বিধিনিয়ম এবং তা সম্বরণ করার উপায় সবটাই শিখিয়ে দিলেন কর্ণকে। দ্রোণাচার্যের কাছে যা শেখা হয়নি তা পরশুরামের কাছে শিখে নেওয়ার পরে কর্ণ ধনুর্বেদে আরও যত্ন নেওয়া আরম্ভ করলেন এবং হয়তো ভাবলেন ব্রাহ্মণের অভিশাপ ফলে যাবার আগেই তিনি অর্জুনকে শেষ করে ফেলবেন। এই ভেবেই কর্ণ ধনুর্বেদ অভ্যাস, ব্রহ্মাস্ত্র ক্ষেপণ সম্বরণের অভ্যাস করে যাচ্ছিলেন যথামতি। এই সময় আবারও একটি ঘটনা ঘটে গেল, যা তার চরম পুরুষকারের গতি রোধ করল। সেদিন কোনো বিশেষ ব্রত নিয়ম পালন করার জন্য বৃদ্ধ পরশুরাম উপবাস করেছিলেন। সারা দিন ব্রত নিয়ম উপবাসে তার বৃদ্ধ শরীর কিছু ক্লান্ত হয়েছে। তিনি কর্ণের সঙ্গে আশ্রমের কাছে একটা ফাঁকা জায়গায় একটু হাঁটাহাঁটি করছিলেন, কিন্তু উপবাস ক্লিষ্ট শরীরে এই হাঁটাহাঁটি তার পোষাচ্ছিল না। তিনি এক জায়গায় বসে পড়লেন। মুক্ত প্রকৃতি এবং আরণ্যক সমীরণে তাঁর নিদ্রাকর্ষণ হচ্ছিল। একসময় তিনি কর্ণের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে আছেন গুরু। এই সময় একটি কাঁকড়া বিছে ধরনের একটি কীট, অথবা মহাভারতের বর্ণনা অনুযায়ী সেটি একটি জোঁকও হতে পারে, সেরকম একটি কীট কর্ণের উরু ভেদ করে রক্ত খেতে লাগলো। গুরু পরশুরামের ঘুম ভেঙে যাবে বলে কর্ণ একটুও নড়লেন না। কৃমি কীটটিকে দূরে নিক্ষেপ করারও চেষ্টা করলেন না, অথবা সেটাকে মেরে ফেলারও চেষ্টা করলেন না। কীট কর্ণের উরু মাংস ভেদ করে যথেচ্ছ রক্তপান করতে লাগলো। কর্ণের যন্ত্রণা বাড়তে লাগলো। অসহ্য বেদনা ভোগ করেও কর্ণ বীর স্থৈর্যে নিশ্চল হয়ে রইলেন। অপেক্ষা করতে লাগলেন কখন গুরুর ঘুম ভাঙে। নিষ্কম্প ধীর নিশ্চল কর্ণ গুরুর মাথাটি ধারণ করে রইলেন আপন মহিমায়। কীটের রক্তপানের অনুষঙ্গে শীতল রক্তধারা বইতে লাগলো কর্ণের উরু থেকে, আর সেই শীতল স্পর্শেই পরশুরামের ঘুম ভেঙে গেল। তাঁরও মুখে গায়ে রক্ত লেগে আছে। পরশুরাম বেশ বিরক্ত হলেন। ব্রত নিয়মের দিনেই রক্তের স্পর্শে তিনি বড় অসুচি বোধ করলেন। কর্ণকে বললেন, তুমি কি করছো বসে বসে? আজ আমি এই শোণিত স্পর্শে এইভাবে অসুচিতা লাভ করলাম। তুমি নির্ভয়ে সব কথা খুলে বলো তো আমাকে, কি হয়েছে? কর্ণ সবিনয়ে সেই কৃমিকীটের ভক্ষণ যন্ত্রণা নিবেদন করলেন পরশুরামকে। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, মহাভারতের কবিকল্পে এই কীট পূর্বজন্মে এক অভিশাপগ্রস্ত রাক্ষস ছিল। তার নাম মেঘবাহন। সে পরশুরামের দর্শনে মুক্ত হবে এই ভবিতব্যে আজ তার পরম মুক্তি ঘটল। কিন্তু নিজে মুক্ত হয়ে সে কর্ণকে যে যন্ত্রণা দিয়ে গেল তাই শুধু নয়, সেও কর্ণের ভবিতব্য তৈরি করে গেল। পরশুরাম এই প্রথম সন্দেহ করলেন কর্ণকে। পরশুরাম কর্ণের দিকে রক্তচক্ষু তাকিয়ে বললেন, ওরে মূর্খ, এই নিদারুণ কষ্ট কোনো ব্রাহ্মণের পক্ষে সহ্য করা সম্ভব নয়। সামান্য কীট দংশনে কোমল প্রকৃতি ব্রাহ্মণ চেঁচিয়ে উঠবে। এতক্ষণ ধরে এই ভয়ানক দংশন সহ্য করে তুই যে ধৈর্যের পরিচয় দিয়েছিস, এ শুধু ক্ষত্রিয়ের পক্ষেই সম্ভব। তুই ঠিক ঠিক বলতো, তুই ব্রাহ্মণ না ক্ষত্রিয়? কর্ণ আবারও অভিশাপের ভয় পেলেন এবং সত্যি কথা বলতে বাধ্য হলেন। বললেন, গুরুদেব, আমি ব্রাহ্মণও নই, ক্ষত্রিয়ও নই। আমার জন্ম হয়েছে সেই ঘরে যে ঘরে এক ক্ষত্রিয় পুরুষ পরম প্রেমে এক ব্রাহ্মণীর প্রাণী গ্রহণ করেছিল। আমি সুত জাতীয়। আমাকে লোকে রাধেয় কর্ণ, রাধার ছেলে বলে ডাকে। আজকের এই বিপন্ন মুহূর্তে কর্ণ তার মিথ্যা শব্দ, আমি ভার্গব ব্রাহ্মণ, এই মিথ্যা পরিচয় মিথ্যা করে দিয়ে সত্যবাক্য উচ্চারণ করলেন, আমি অধিরথ সুতপুত্র, রাধা গর্ভজাত। তারপর কি হলো?
সে গল্প শুনুন মহাভারতের কথা নবনবতি পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।